এখন যার ঘটনাটি আপনাদের শেয়ার করব ওনার নাম সন্তোষ। উনি এই ঘটনাটি শুনেছেন ওনারই এলাকার এক লোকের কাছ থেকে। তার নাম সতীশ সরকার। আর এই ঘটনার সময়কাল 1980 সালের দিকের। এই সতীশ সরকার উনি পেশায় একজন জেলে ছিলেন। উনি দিনের বেলায় এমনই এক টুকটাক কাজ করলেও উনি রাতের বেলা দেখা গেছে অনেক সময় গভীর রাতে উনি ঝাঁকি ঝাল দিয়ে বেরিয়ে পড়তেন মাছ শিকার করার জন্য। যাই হোক, উনি এক রাতে বের হবেন মাছ শিকার করার জন্য, কিন্তু ওই রাতে শুরু হয় তুমুল বৃষ্টি। এই বৃষ্টি কোনোভাবেই থামছে না। উনি তো জাল নিয়ে তারপরে অন্যান্য যত সমস্ত সরঞ্জাম লাগে ওই সমস্ত নিয়ে বসে আছেন, মাছ ধরতে বের হবেন। এখানে বলে রাখা ভালো, ওই সময়টা ছিল বর্ষাকাল। তো এই ঝড় বৃষ্টির মধ্যে উনি চিন্তা করলেন যে আজকে হয়তোবা মাছ ধরতে যেতে পারবেন না। তো উনি এই চিন্তা করে উনি শুয়ে পড়লেন। রাতের বেলা হয়ে গেছে, শুয়ে পড়লেন এমন অবস্থায় বৃষ্টি তো থামছেই না, কিন্তু শুয়ে পড়লেও ওনার কোনোভাবেই কোনো কিছুতেই ঘুম আসছে না। এর মধ্যে উনি লক্ষ্য করলেন ঘন্টাখানিক পরে প্রায় বৃষ্টি থেমে এসেছে, কিন্তু ঝিরঝির ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে। তো উনি ভাবলেন যে এই ঘুরে ঘুরে বৃষ্টিতে নাকি নদীতে বেশি মাছ পাওয়া যায়। তো উনি চিন্তা করলেন উনি এখনই বেরিয়ে পড়বেন, যেহেতু এখনই মাছ ধরার উপযুক্ত সময়, আবার ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে। যেই বাবা সেই কাজ, বেরিয়ে পড়লেন জাল আর বাকি সমস্ত জিনিসপত্র নিয়ে। সময়টা তখন রাত আনুমানিক 1:30 কি 2টা এরকম হবে। যাই হোক, আপনাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই সতীশ সরকার উনি হালকা পাতলা কবিরাজ গোছের লোক ছিলেন, তান্ত্রিক গোছের লোক। ওনার ধর্মের যে তন্ত্র মন্ত্র বা ওনার ধর্মের লোক ওনার কাছে আসতেন নানা রকম ভৌতিক সমস্যার সমাধান করার জন্য। উনি হালকা পাতলা ঝাড়ফুঁক করে দিতেন। উনি যে খুব বড় মাপের তান্ত্রিক তা নয়। প্রতিদিন রাতে উনি বের হওয়ার সময় ওনার শরীর বন্ধ করে নেন। ওই রাতেও তার ব্যতিক্রম করলেন না। উনি ওনার শরীর বন্ধ করে নিলেন। উনি নদীতে চলে যান। বাড়ির কাছেই নদী ছিল। নদীতে গিয়ে উনি জাল ফেলা শুরু করলেন। একের পর এক জাল ফেললেন আর তুললেন। উনি দেখতে পান ওই দিন খুব বেশি চিংড়ি মাছ পাচ্ছেন। ওনার জালে অনেক বেশি চিংড়ি মাছ উঠছে। আর নদীতে সাধারণত জাল ফেলতে হয় এক জায়গায়, দ্বিতীয়বার আর সেই জায়গায় জাল ফেলা হয় না। দেখা গেছে একটা জায়গায় জাল ফেলা হয়, পরের বার আবার ওই জায়গা থেকে সরে গিয়ে আবার অন্য জায়গায় জাল ফেলা হয়। তো ওই সতীশ সরকার উনি ওইভাবেই জাল ফেলছেন। উনি একটা জাল ফেলছেন, আবার একটু এগিয়ে যাচ্ছেন, আবার জাল ফেলছেন। এভাবেই উনি জাল দিয়ে মাছ ধরছেন। তো এরই মাঝে উনি কিন্তু প্রচুর চিংড়ি মাছ পাচ্ছেন। আর উনি এই জাল ফেলতে ফেলতে এমন একটা জায়গায় চলে যাচ্ছেন যেখানে সাধারণত মানুষজন খুব কম যায়। দিনের বেলা তো খুবই কম যায়, আর রাতের বেলা তো কথাই নেই। উনি এমন একটা জায়গায় চলে যাচ্ছেন মাছ ধরার জন্য, যে নেশা বা মাছ ধরার যে মনোযোগ, এই মনোযোগের জন্য উনি খেয়ালই করতে পারছেন না উনি যেন ওইখানে চলে যাচ্ছেন। এক পর্যায়ে উনি জাল ফেলেন এবং অনুভব করেন যে ওনার জালটা মনে হচ্ছে কোনো একটা কিছুর সাথে আটকে গেছে, ভারী কোনো কিছু একটার সাথে। উনি কোনোভাবেই জালকে টানাটানি করে উপরে তুলে আনতে পারছিলেন না। উনি চিন্তা করলেন জাল যদি বেশি জোরে টানাটানি করি তাহলে তো জালটা ছিঁড়ে যাবে। এই চিন্তা করে উনি এক পর্যায়ে পানিতে নেমে পড়লেন। আসলে কিসের সাথেই জালটা আটকে গেছে উনি পানিতে ডুব দিয়ে সাঁতরে সাঁতরে বোঝার চেষ্টা করলেন ওই জালটা কিসের সাথে আটকে গেছে। তিনি সাঁতরে সাঁতরে একটা সময় উনি এমন একটা জায়গায় হাত দেন, হাত দিয়ে বুঝতে পারেন যে জিনিসটা ওনার হাতের মধ্যে পড়েছে এটা অনেক শক্ত কোনো বিষয় না, অনেক শক্ত কোনো জিনিস না, এটা একটু নরম নরম টাইপের কিছু। তো যাই হোক, উনি এক পর্যায়ে ওই জালটাকে হাত দিয়ে ওইখান থেকে ছাড়িয়ে নেন। এরপরে উপরে উঠে ওই জালটাকে টেনে উঠিয়ে নিয়ে উনি ওই জালটাকে পরিষ্কার করতে থাকেন। এক পাশ থেকে জাল ঝেড়ে ঝেড়ে তারপর মাছ আর বাদ বাকি ময়লা পরিষ্কার করে উনি ওইভাবে পরিষ্কার করতে থাকলেন। এর মাঝে উনি শুনতে পান যে পানির নিচ থেকে ফুস করে কোনো একটা কিছুর শব্দ উনি শুনতে পান। ওই শব্দ শুনে উনি যখন সামনের দিকে
তাকিয়েছেন উনি দেখতে পান যে ওইখানে একটি মানুষের লাশ ভেসে উঠছে। উনি যেই আলোতে মাছ শিকার করছিলেন উনি স্পষ্টভাবে না বোঝা গেলেও উনি বুঝতে পারেন, আর এটা ওনার দক্ষতা। ছেলেদের অনেক দক্ষতাই থাকে রাতে মাছ ধরার ক্ষেত্রে। উনি সেরকমই ভাবে দেখতে পান এটা একটা লাশ, এটা একটা মহিলার লাশ। উনি বুঝতে পারেন এবং উনি সাথে সাথে দেখেন যে ওই লাশটি আজকেই মারা গেছে। পানিতে যদি কোনো লাশ পড়ে থাকে আর এটা যদি ভেসে ওঠে তাহলে তো এটা নষ্ট হয়, পচে যায় না, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে না, এটা তো মনে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া লাশ না। তখন উনি বুঝতে পারেন যে মাছ ধরতে গেলে তো অনেক সময় অনেক জিন পিশাচের মায়াজালের খপ্পরে পড়তে হয়। তো উনি এখন হয়তো বা কোনো জিন বা পিশাচের খপ্পরে পড়ে গেছেন, এটা উনি বুঝতে পারেন। তখন উনি দ্রুত ওইখান থেকে অন্য একটা জায়গায় চলে যেতে শুরু করেন। উনি সোজা হাঁটছেন, হাঁটতে হাঁটতে উনি আর পিছন দিকে তাকায় না। উনি এমন একটা জায়গায় চলে যান যে ওই নদী থেকে একটা খাল চলে গেছে, আর ওই খালটার পাশে অনেকগুলো শেওড়া গাছ আছে। উনি ওই জায়গাতে চলে যান। অনেকেই হয়তো জেনে থাকবেন ওই শেওড়া গাছের যে শিকড়গুলো, ওই শিকড়গুলো কিন্তু পানিতে একটা ঝোপঝাড়ের মতো সৃষ্টি হয় এবং ওইখানে যখন জোয়ারের পানি আসে ওইগুলো ডুবে যায়, আর যখন ভাটা লেগে যায় তখন পানিগুলো নেমে গিয়ে ওই জায়গাটা একটু কাদা মাখা হয়ে যায়। ওইখানে অনেক মাছ, তারপর কাঁকড়া, এই সমস্ত ওইখানে আটকে পড়ে যায়। উনি চিন্তা করলেন যে মাছ তো অনেক ধরেছি, এখন মাছ আর ধরবো না, কিছু কাঁকড়া ধরবো। এই চিন্তা করে উনি হাতের মধ্যে একটা গামছা পেঁচিয়ে কাঁকড়া ধরতে নেমে পড়লেন। এর মাঝে ওনার ওই জাল আর মাছ ধরার যে পুটলি, এটা একটা দূরে ওই কাদামাখা স্থান থেকে দূরে একটা ভালো জায়গায় রেখে দিলেন। এরপরে উনি কাঁকড়া ধরা শুরু করলেন। বেশ কিছুক্ষণ সময় উনি কাঁকড়া ধরলেন। কাঁকড়া ধরার মধ্যে এই সময় কিন্তু উনি ভালোই কাঁকড়া পেয়েছেন। একটা পর্যায়ে উনি লক্ষ্য করলেন যে জালটা একটু দেখি, মাথাটা একটু উঁচু করে উনি ওই জালটার দিকে দেখার জন্য চেষ্টা করলেন। ওই দিকে যখনই উনি তাকান একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন। উনি দেখতে পান ওনার মাছের যে ঝুড়ি আর জালটা যে জায়গায় রেখে এসেছেন ওই জায়গাটায় একটা মানুষ বসে আছে ওই মাছের ঝুড়ির কাছে। দূর থেকে উনি ভালো করে বুঝতে পারছিলেন না, তবে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল আর এই বিদ্যুতের আলোতেই উনি বুঝতে পারছেন। উনি যতটুকু বুঝতে পারলেন ওই অবয়বটা কোনো পুরুষ মানুষের হতে পারে। উনি আবার ভাবেন যে অনেকে তো ওই জায়গায় অনেক জেলেরা মাছ ধরার জন্য দেখতে আসে, একটা জেলে অন্য একটা জেলের কতটুকু মাছ ধরলো তার দেখার জন্য আসে। তো উনি ভাবেন হয়তো বা এরকম কোনো মানুষ, কিন্তু আবার উনি মনকে সান্ত্বনা দিতে পারছিলেন না। এটা ভেবে যে ওটা একটা মহিলার অবয়ব হবে নাকি, আর অন্যান্য জেলেরা যদি মাছ দেখতে আসে তাহলে তো ওনার এই ঝুড়িটার কাছে গিয়ে বসে থাকবে না, মাছ দেখে চলে যাবে। তখন ওনার মনে পড়ে যায় কিছুক্ষণ আগে ওনার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা। উনি যে কিছুক্ষণ আগে একটা ভয়ানক লাশ দেখেছিল। তখন এইটা ভেবে ওনার শির দ্বারা দিয়ে একটা ভয়ের শিহরণ নেমে যায়। যাই হোক, এত কিছুর মধ্যেও উনি চিন্তা করেন যে কাছে গিয়ে দেখি আসলে ব্যাপারটা কি। উনি আসলে ভয় পাচ্ছিলেন, তারপরও উনি ওনার মাছগুলোকে আর তো ফেলে রাখা যায় না, এই জন্য এত কষ্ট করে মাছগুলো ধরেছেন আর এগুলোই বিক্রি করে ওনার পরিবার চলে। এরপরে উনি চলে যান তার কাছাকাছি গিয়ে উনি যেটা দেখলেন এটা উনি কোনোভাবেই দেখতে চাচ্ছিলেন না। উনি দেখেন যে উনি কিছুক্ষণ আগে যে লাশটা দেখেছিল ওইটা চেহারা না দেখলেও ওই লাশটার যে শরীরের মধ্যে কাপড় বা শরীরের যে অঙ্গভঙ্গি এটা দেখেছিল ওই ঠিক একই রকম ওই জিনিসটা এটা বসে আছে, সেই লাশটা এখানে। এবার মহিলাটি তার দিকে তাকিয়ে থাকে এবং ওনাকে বলে ওঠে, কিরে আজকে তো আমার কারণে অনেকগুলো মাছ পাইলি, কিছু মাছ দিয়ে যা আমাকে। যেহেতু সে একটু সাহসী ব্যক্তি ছিল এবং একটু কবিরাজ গোছের লোক ছিলেন, উনি সেহেতু উনি জানতেন যে এই ধরনের দুষ্টু জিনদেরকে যদি এক
একবার মাছ ধরার সময় কোনো মাছ দিয়ে দেওয়া হয় তাহলে ওই জিনটা নাকি প্রতিদিনই এসে তাকে বিরক্ত করবে, আর এজন্য কোনোভাবেই এদেরকে মাছ দেওয়া যাবে না। এরপরে উনি যে কাজটি করেন যে ওনার জানা মতো মন্ত্রতন্ত্র আছে ওইগুলো পরে তার নিজের শরীর বন্ধ করে ফেলেন। শরীর বন্ধ করে উনি ওই অবয়বটাকে বলে উঠলেন, আমি মাছ দেব না তোকে। এই কথা বলার সাথে সাথে উনি লক্ষ্য করলেন যে সেই অবয়বটা একটা ভয়ঙ্কর চেহারা ধারণ করলো, এবং এই চেহারা দেখে উনি সত্যি ভয় পেয়ে গেলেন এবং মনে মনে সাহস সঞ্চয় করে ভাবতে থাকলেন, না ভয় পাইলে চলবে না, যতই কিছু হয়ে যাক সাহস আমাকে ধরে রাখতেই হবে, কারণ যদি এখন ভয় পেয়ে যাই তাহলে এই অবয়বটা আমাকে ক্ষতি করে ফেলবে। তো এইটা ভেবে উনি ওইখান থেকে সরে আসে, কারণ উনি তো ভয় পেয়ে গেছে। এখন উনি যদি ওইটার সাথে বেশি কথা বলতে চায় তাহলে ওই জিনিসটা যদি একবার বুঝে ফেলে উনি ভয় পেয়ে গেছেন তাহলে আজকে ওনাকে ওইখানেই পানিতে চুবিয়ে মারবে। এরপর তিনি সেই জায়গা থেকে চলে যান। উনি গিয়ে যে জায়গায় উনি আগে কাঁকড়া ধরছিলেন ওই জায়গায় চলে যেতে থাকেন, আর যখন চলে যেতে থাকেন ওনার পিছন দিক থেকে হঠাৎ গড়গড় শব্দ করে তিনি কিছু শব্দ শুনতে পান। কুকুর মাঝে মাঝে রেগে গেলে যেরকম শব্দ করে সে ধরনের শব্দ করছে। তখন উনি পিছন দিকে তাকান। উনি যখন পিছনে ফিরে তাকান তখন উনি দেখতে পান ওখানে আর কোনো মানুষ আকৃতির অবয়ব নেই, কিন্তু ওখানে এখন একটা বড় আকৃতির বিড়াল ওই মাছের জড়িটার কাছে ঘুরঘুর করছে। উনি বুঝতে পারেন এই বিড়ালটিও কোনো স্বাভাবিক বিষয় নয়, এই বিড়ালটিও প্যারানরমাল কোনো কিছু। এরপরে তিনি সেই জায়গাটাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যান যেখানে তিনি কাঁকড়া ধরছিলেন সে জায়গায়, কারণ উনি জানতেন ওই জিনিসগুলো চাইলেও ওনার মাছগুলোর কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত উনি নিজে থেকে মাছ না দেন। কিন্তু ওনার ধারণাটা আসলেই ভুল ছিল। উনি যখন পিছন ফিরে হাঁটতে থাকেন তখন ওনার পিছন দিক থেকে সেই মহিলা অবয়বের কণ্ঠে বলতে থাকেন, কিরে মাছ দিবি না? মাছ যেহেতু দিলি না তাহলে জীবনটাই দিয়ে যা। আর এইটা শোনার পরে উনি খুব ভয় পেয়ে যান। উনি বুঝতে পারেন যে এটা কোনো স্বাভাবিক বিষয় না, এটা কোনো সাধারণ জিনিস না, আজকে ওনার বড় ধরনের কোনো ক্ষতি হবে। এসব চিন্তা করে উনি আর জাল আর মাছের তোয়াক্কা না করে উনি ওইগুলো ফেলেই দৌড়ানো শুরু করেন। এরপরে উনি শরীরের সমস্ত জোর একত্রে করে দৌড়ানো শুরু করলেন, কিন্তু এত জোরে দৌড়ানোর চেষ্টা করলেও উনি কোনোভাবেই অত জোরে আগাতে পারছিলেন না। ওনার কাছে মনে হচ্ছে পা দুইটা যেন খুব ভারী হয়ে যাচ্ছে, তার পা দুইটা তার আগাচ্ছে না, আর ওনার শরীরটা অনেক ভারী হয়ে গেছে। ওনার কাছে এরকম কোনো শরীর শক্তি পাচ্ছে না, ওনার কাছে এরকম মনে হচ্ছে। তো উনি ওনার ধর্মের যে মন্ত্রগুলো ছিল বা যেগুলো উনি জানতেন ওইগুলো পড়তেছিলেন, এবং ওইগুলো পড়তে পড়তে উনি দৌড়াচ্ছিলেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। দৌড়াতে দৌড়াতে ওনার গ্রামের একটা শ্মশান পড়ে। ওই শ্মশানটা নদীর পাড়ে ছিল। ওই শ্মশানের কাছে গিয়ে উনি অজ্ঞান হয়ে পড়ে যান। ওইখানে উনি কতক্ষণ সেন্সলেস হয়ে পড়েছিলেন এটা জানেন না তিনি, কিন্তু যখন ওনার জ্ঞান ফিরে আসে তখন উনি লক্ষ্য করেন যে ভোরের আলো কেবলমাত্র হালকা ফুটে উঠছে। উনি ওনার শরীরে ভয়ানক ব্যথা অনুভব করেন। উনি কোনোভাবেই নড়তে পারছিলেন না। তবে উনি একটু নড়াচড়া করে লক্ষ্য করেন যে ওনার বুকে এবং পেটে ভয়ানক আকারের খামচির চিহ্ন, আঁচড়ের চিহ্ন রয়েছে। যাই হোক, ওনার জ্ঞান ফেরার পরে উনি চিন্তা করতে থাকলেন ওনার যে মাছ ধরার সম্বল সেই জালটাকে তো এভাবে ফেলে রাখা যায় না, তাহলে তো ওনার জীবিকাই বন্ধ হয়ে যাবে। উনি চিন্তা করে যে এখন যেহেতু সকাল হয়ে গেছে তাহলে তো আর কোনো কিছু ঘটবে না। তো আবার সেই জালের উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে গিয়ে দেখলেন যে জাল আর তার সরঞ্জামগুলি সেখানেই পড়ে আছে, কারণ ওই রাত্রে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল। ওই রাত্রে সেখানে কোনো মানুষ মাছ ধরতে যায়নি, এই কারণে ওইগুলো সেখানেই পড়েছিল। এরপরে উনি ওইগুলো উদ্ধার করলেন। এরপরে উনি বাড়িতে চলে আসেন, এবং বাড়িতে আসার পরে ওনার শরীরে ভীষণ জ্বর আসে। জ্বর আসার পরে ওনার স্ত্রীকে ওই রাতের সমস্ত ঘটনার কথা খুলে বললেন, এবং ওনার স্ত্রীও ওনাকে
একটা ভালো ওঝার কাছে নিয়ে গেলেন এবং ওই ওঝার কাছে নিয়ে যাওয়ার পরে সেই ওঝা ওনাকে বললেন যে তুই এত বড় বাঁচা বেঁচে গেছিস, তুই যেই জায়গাতে গিয়েছিলিস ওই রাতে মাছ ধরতে আরো কিছু বছর আগে ওই জায়গাতে একটা মহিলার লাশ পাওয়া গিয়েছিল। এরপর থেকেই নাকি কোনো দুষ্ট জিন ওই যে লাশটা পাওয়া গিয়েছিল সেই লাশটার রূপ ধরে ওখানে রাতের বেলা যেই মানুষজন একা একা ওই জায়গায় যায় বা ঝড় বৃষ্টির রাতে ওই জায়গায় কেউ যায় তাকে মাছ ধরার লোভ দেখিয়ে ধীরে ধীরে ওই জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তুই যখন ডুব দিয়েছিলি জালটা উদ্ধার করার জন্য ওই পিশাচটা মূলত তখনই তোকে ওইখানে মেরে ফেলতো, কিন্তু তুই যেহেতু তোর শরীরটা ঝাড়ফুঁকের মাধ্যমে বন্ধ করে রেখেছিলি এই কারণেই তোকে আর ওই জিনটা ক্ষতি করতে পারেনি। এরপরে তোর দুঃসাহসের কারণে তুই সামনে এগিয়ে গেলি, কিন্তু ওই জিনটা তোর পিছু ছাড়েনি, তোর ক্ষতি করার চেষ্টা করেছিল এবং পরে ওই জিনটা সফল হয়েছে যেহেতু তুই ভয় পেয়ে গিয়েছিলি এবং একটা পর্যায়ে ওই জিনটা তোকে হালকা ক্ষতি করতে সার্থক হয়েছে। এরপরে কবিরাজ বললেন যে এরপর থেকে তুই ঝড়ের রাতে বা একা একা কোথাও মাছ ধরতে যাস না। এই পরামর্শ তাকে দিয়ে ঝাড়ফুঁক করে দিলেন। এরপরে সতীশ সরকার সুস্থ হয়ে উঠলেন। সতীশ সরকার ওই সময় একজন 30 থেকে 35 বছরের যুবক ছিলেন। ওনার দুর্দান্ত সাহস ছিল। কবিরাজের কথা পাত্তা না দিয়ে উনি এরপরে আরো অনেক সময় মাছ ধরতে বের হয়েছিলেন। তবে ওনার সাথে এরকম ভয়ের ঘটনা না ঘটলেও টুকটাক ভয়ের ঘটনা ঘটেছিল। আসলে ওই রাতে ওনার সাহসিকতার ফলে ওই দুষ্ট জিনটা ওনাকে একটা মায়াজালের মধ্যে ফেলে দিয়েছিলেন এবং ওনাকে সাধারণভাবে ক্ষতি করতে সার্থক হয়েছিল। তবে এরপর থেকে উনি আরো সচেতন হয়ে গিয়েছিলেন, এই কারণে আর ওনাকে বড় ধরনের কোনো ক্ষতি করতে পারেনি। এখন ওনার বয়স 80 বছরের উপরে, কিন্তু ওনার এখনো মাছ ধরার অভ্যাস হয়ে গেছে। এখন ওনার এত বছর বয়সে উনি রাতের বেলা মাছ ধরতে না পারলেও দিনের বেলাতে মাছ ধরেন। এটাই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটি সকলের কাছেই ভালো লেগেছে। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। লিসেনার্স, এবারের ঘটনাটি আপনাদের মনে এক অন্যরকম ভয়ের শিহরণ জাগাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাই। এই ঘটনাটি শেয়ার করেছেন শিহাব ভাই। ওনার বাড়ি বগুড়া জেলার কোনো একটি গ্রামে। এটি ঘটেছে ওনার এক চাচার সাথে। ওনার চাচা পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। ওনার এই ব্যবসার কাজে দেশের নানা জায়গায় যাতায়াত করতে হতো। মাঝে মাঝে এমন হতো ওনার এই ব্যবসার কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যেত। তো এমনই এক রাত, সময়টা তখন 2004 সালের ডিসেম্বর মাস। কিন্তু তখন পর্যন্ত নাকি ওই গ্রামের মধ্যে বিদ্যুৎ সব জায়গায় পৌঁছায়নি। আর এই কারণেই সন্ধ্যার পরপরই ওই গ্রামের মধ্যে নেমে আসতো এক অস্বাভাবিক নিস্তব্ধতা। কারণ ওই গ্রামে বিদ্যুৎ না থাকায় অধিকাংশ মানুষই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন। যাই হোক, চাচার বাড়িটা ছিল আবার গ্রামের অনেকটা ভেতরে। ওই রাতে উনি ব্যবসার কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। প্রতিবারের মতো এইবারও উনি মেন রাস্তা থেকে নেমে হাঁটতে শুরু করলেন তার বাড়ির উদ্দেশ্যে। ওনার বাড়িটার সামনে দিয়ে আবার বয়ে গেছে একটা ছোট্ট খাল, আর ওই খালটার উপরেই একটা সাঁকো রয়েছে। খালটার এই পারে একটা মেইন সড়ক, আর ওই পারে ওনার বাড়ির একটা রাস্তা গেছে। খালটার এই পারেও একটা রাস্তা, খালটার ওই পারেও একটা রাস্তা আছে। যাই হোক, চাচা যখন হাঁটতে হাঁটতে বাড়ির সামনে ওই বাঁশের সাঁকোর কাছে চলে আসলেন। এই বাঁশের সাঁকোর কাছে যখন চলে আসলেন তখন ওনার শরীরের মধ্যে একটা অন্যরকম অনুভূতি বয়ে গেল। এরকম অনুভূতি ওনার আগে কখনো হয়নি। ওই রাতটা ছিল শীতের রাত, চারপাশে কুয়াশায় চাদরে ঢাকা, আশপাশটাও তো এরকম ঠিকভাবে বোঝা যাচ্ছিল না। যাই হোক, উনি আল্লাহর নাম নিয়ে সাঁকোর উপরে উঠলেন। সাঁকোর মাঝামাঝি যখন উনি গেছেন তখন উনি একটা জিনিস লক্ষ্য করলেন। উনি লক্ষ্য করলেন যে এই সাঁকোর নিচ দিক থেকে একটা আওয়াজ ভেসে আসছে, আর আওয়াজটা এরকম যেন পানির মধ্যে কোনো একটা কিছু ঝাপটা ঝাপটি করলে যেরকম হয় এরকম একটা শব্দ মিশে আসলো।
তো উনি প্রথম দিকে এই জিনিসটা মনে করেছেন হয়তো বা খাল দিয়ে কোনো বড় মাছ যাচ্ছে, আর এই মাছটা এরকম শব্দ করছে। উনি বিষয়টা স্বাভাবিক নিলেন, কারণ ওই রাস্তাটাই ছিল ওনার যাতায়াতের একমাত্র রাস্তা। এই দিক দিয়ে উনি প্রতিনিয়তই যাতায়াত করেন, কোনো রকম কোনো ভয়ের ঘটনা কখনো ঘটেনি। উনি স্বাভাবিকভাবেই ওটাকে মাছ মনে করে সাঁকোতে হাঁটা শুরু করলেন। উনি সাঁকোর শেষ প্রান্তে যখন চলে আসলেন, তখন ঘটল আরেক ঘটনা। ওই খালপাড়ের নিচ দিক থেকে একটা করে কর্কশ একটা হাসির শব্দ ভেসে আসলো ওনার কানে। ওনার চাচার ভাষ্য মতে এরকম কর্কশ এবং বিশ্রী হাসি উনি ওনার জীবনে কখনো শোনেননি। এই হাসির শব্দ শুনে উনি থমকে গেলেন। চারিদিকে কুয়াশায় ঢাকা, আশেপাশে কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না, আর এর মধ্যে এরকম কর্কশ আর বিকৃত হাসি। উনি বুঝে উঠতে পারছিলেন না উনি কি করবেন এখন। যাই হোক, এমন অবস্থায় ওনার মনে হলো যে ওনার কাছে তো টর্চ লাইট আছে, কারণ উনি যেহেতু প্রায় প্রায় রাতে বাড়ি ফিরেন, সেহেতু ওনার কাছে একটা টর্চ লাইট রাখতেন। আর এই টর্চ লাইটের কথা মনে পড়তেই উনি ব্যাগ থেকে টর্চ লাইটটা বের করে ওই খালপাড়ের দিকে মারলেন। আর খালপাড়ের দিকে টর্চ লাইটের আলো ফেলতেই উনি যে জিনিসটা দেখলেন, এইটা দেখে ওনার হাত পা একদম জমে গেল, কারণ এর আগে উনি এরকম ভয়ঙ্কর দৃশ্য কখনো দেখেননি, উনি দেখতেও পাননি। ওই খালপাড়ের মধ্যে একটা মহিলা অবয়ব উনি লাইটের আলোতে স্পষ্ট দেখতে পেলেন যে ওই মহিলা অবয়বের পায়ের গোড়ালি অবধি তার মাথার চুল পৌঁছে গেছে। এতটাই লম্বা তার চুল ছিল, এবং এই চুলগুলো বেশ উস্কো শুষ্ক এবং ময়লা দিয়ে ভর্তি। এই মহিলা অবয়বটা ওনার দিকে পেছন ফিরে ওখানে দাঁড়িয়েছিল, আর ওই মহিলা অবয়বের পরনে ছিল একটা সাদা শাড়ির মতো কিছু একটা। আর ওই মহিলা অবয়বের দূরত্ব এই চাচার থেকে মাত্র 5 থেকে 7 হাত দূরে। চাচা আরো খেয়াল করলেন ওই মহিলার গায়ের রং কুচকুচে কালো, এবং তার হাতের যে নখগুলো, এই নখগুলো বেশ বড় বড় এবং ধারালো টাইপের। চাচার বুঝতে বাকি রইল না এটা যেন কোনো পিশাচিনী অথবা কোনো খারাপ জিন এইখানে অবস্থান করছে। এসব কিছুর মধ্যে চাচা লক্ষ্য করলেন ওই পিশাচিনী শূন্যে ভেসে ওনার দিকে ধেয়ে আসছে। চাচা তখন আল্লাহ বলে একবার চিৎকার দিয়ে দৌড়ানো শুরু করলেন। উনি ওই জায়গা থেকে এক দৌড়ে ওনার বাড়িতে, মানে বাড়ির আঙিনায় চলে এসে চিৎকার শুরু করেন। ওনার চিৎকার শুনে ওনার স্ত্রী সহ বাড়ির সকল মুরব্বীরা বের হয়ে যায়, আর সবাই বাহিরে এসে দেখতে পায় উনি উঠানের মধ্যে পড়ে আছেন। ওনাকে উঠানের মধ্যে এমন অবস্থায় পড়ে থাকতে দেখে সকলে ধরাধরি করে ঘরের ভিতরে নিয়ে যায় এবং ওনাকে সেবা সুস্থতা করতে থাকে। এর বেশ কিছুক্ষণ পরে চাচা স্বাভাবিক হয়েও যান, আর স্বাভাবিক হয়ে সমস্ত ঘটনা বাড়ির সবাইকে খুলে বললেন। এরপর চাচা লক্ষ্য করলেন বাড়ির সবার চেহারার মধ্যে কিরকম একটা চিন্তার ছাপ ভেসে আছে, এবং সকলেরই মুখ কিরকম গম্ভীর হয়ে আছে। তো উনি সবাইকে জিজ্ঞেস করেন, কি হয়েছে তোমাদের, কি সমস্যা কোনো? তখন ওই চাচার স্ত্রী বলেন যে ওনার একটা ছোট্ট মেয়ে ছিল, 7 কি 5 বছরের হবে। ওই মেয়েকে নাকি আর সন্ধ্যার পর থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে চাচার বুকের মধ্যে ব্যথা শুরু হলো। চাচার মনে এক অজানা ভয় সৃষ্টি হয়ে গেল। চাচার কেন জানি মনে হতে থাকলো একটু আগে উনি যে পিশাচিনীকে দেখে এসেছেন, ওনার বাচ্চাটাকে ওই পিশাচিনী কোনো ক্ষতি করেননি তো। এই চিন্তা করে উনি বললেন, আল্লাহ তুমি রক্ষা করো, সকল ভালা মুসিবত দূর করো, যেটা আমার মনের মধ্যে উকে দিচ্ছে এটা যেন কোনো মতেই না হয়। এই কথা বলে চাচা কাউকে কোনো কথা না বলেই বাড়ির কয়েকজন সদস্যকে নিয়ে ওই সাঁকোর কাছে চলে গেলেন। চাচা সবাইকে নিয়ে ওই খাল পাড়ে গিয়ে ওই খালের মধ্যে ওনার মেয়েটাকে খোঁজ করতে লাগলেন। খোঁজ করতে করতে হঠাৎ একটা সময় একটা বাচ্চার দেহ পাওয়া গেল। দেহটার অবস্থা ক্ষত বিক্ষত, জায়গায় জায়গায় আসরের চিহ্ন। এটা দেখে চাচা চিৎকার দিয়ে কেঁদে উঠলেন।
তখন সকলে মিলে ওই দেহটাকে ওখান থেকে উদ্ধার করলো। চাচার মেয়ের দেহটাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলেন। বাড়ির সকলের মধ্যে একটা শোকের ছায়া নেমে আসলো। এরপরে ওই বাচ্চাটাকে গোসল করে জানাজা করিয়ে দাফন করা হলো। এরপরে 2 দিন কেটে গেল। 2 দিনের মধ্যে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। 2 দিন পরে চাচা হঠাৎ এক রাতে স্বপ্ন দেখেন। ওই যে ওই রাতে দেখা পিশাচিনীটা, ওই পিশাচিনীটা ওনার বাচ্চা মেয়ের দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওনার বাচ্চা মেয়ের দেহটার শরীর থেকে গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এমন দৃশ্য, ওনার দিকে তাকিয়ে ওনাকে একটানা গোস্ত হাত বাড়িয়ে দিচ্ছে এবং ভয়ানক এক বিদঘুটে হাসি দিচ্ছে। এইটা দেখে চাচা এক চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যান এবং এই সমস্ত ঘটনা ওনার বাড়ির মানুষদেরকে বলেন। ওই রাতে কি দেখেছিলেন এই কথাও সকলকে বলেন। এরপরে ওই রাত কেটে যায়। এর পরের দিন সন্ধ্যাবেলা চাচার স্ত্রী বাড়ির কাজ ছেড়ে এখনো ঘরের মধ্যে ঢোকেননি। ঘরের মধ্যে ঢুকবেন তিনি, ঠিক তখনই ওই খালপাড়ের ওই দিক থেকে ওনার মেয়ে হেঁটে এসে এসে বলতেছে, মা আমাকে বাইরে রেখে যেও না, আমার খুব কষ্ট হচ্ছে মা, তুমি আমার কাছে চলে এসো। এটা দেখে চাচি হাউমাউ করে কেঁদে উঠলেন। আর চাচির কান্নার শব্দ শুনে বাড়ির আরো মানুষজন চলে আসেন চাচির কাছে। চাচাও তখন বাড়িতে ছিলেন, চাচাও চলে আসলেন। এরপরে চাচি সমস্ত কথা খুলে বললেন। চাচি এই সমস্ত জিনিস তাদেরকে যখন বললেন, এটা খুলে বলার পরে চাচা বুঝতে পারেন এটা কোনো স্বাভাবিক ব্যাপার না। এই চিন্তা করে উনি কবিরাজের শরণাপন্ন হতে হবে এই চিন্তা করতে লাগলেন। তো এর পরের দিনই চাচা এক ভালো মাওলানা সাহেবের কাছে চলে গেলেন। ওনাদের এই এলাকার মসজিদের ইমাম ওনার কাছে গিয়ে সমস্ত বৃত্তান্ত খুলে বললেন। ওই ইমাম সাহেব আবার এই সমস্ত জিনভূতের চিকিৎসার জন্য টুকটাক কাজ করতেন, এলাকার মানুষকে ঝাড়ফুঁক করতেন। এই বিষয়টা উনি শুনলেন এবং ওই চাচাকে বললেন, আসলে ব্যাপারটা তো স্বাভাবিকভাবে ধরা যায় না, এর মধ্যে তো অনেক জটিল ব্যাপার আছে। তবে আমার মনে হয় এই যে এই ধরনের ঘটনার মধ্যে কালো জাদুর সংক্রমণ ছাড়া এই ধরনের ঘটনা ঘটে না, হুট করে কোনো সমস্যা সৃষ্টি হয় না। নিশ্চয়ই এর পিছনে কালো জাদু সংক্রান্ত কোনো ব্যাপার থাকলেও থাকতে পারে। এই পরামর্শ চাচাকেও ইমাম সাহেব জানালেন। তো ইমাম সাহেবের সাথে কথা শেষ করে চাচা বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে ওনার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে আমি যখন বাড়িতে ছিলাম না তখন কি আমার অনুপস্থিতিতে এমন কেউ এসেছে যাকে সন্দেহ করা যায়? ওনার স্ত্রী জানালেন, না, এমন তো কেউ আসেনি বাড়ির মধ্যে। তবে তুমি এবার বাইরে যাওয়ার পরে তোমার বোন এসেছিল আমাদের বাড়িতে এবং তোমার বোনের হাবভাব এমন জানি কিরকম অন্যরকম লাগলো, অন্যান্য বাড়ির থেকে এবার কিরকম একটু বেশি যত্ন করছিল আমাদের মেয়েকে। এই কথা শুনে চাচা জিজ্ঞেস করলেন যে এছাড়া আর অন্য কোনো অস্বাভাবিক ব্যাপার তুমি লক্ষ্য করেছো কিনা? তখন ওই চাচি বলল যে উনি এবার ওনার সাথে একটা ছোট্ট আম গাছ নিয়ে এসেছিলেন এবং ওই আম গাছটা খালপাড়ের ওই দিকেই কথা উনি লাগিয়ে দিয়ে গেছেন। তো এই সমস্ত কথা চাচা শোনার পরে ওনার মনের মধ্যে আসলে ব্যাপারটা অস্বাভাবিক ইঙ্গিত দিল। এক পর্যায়ে উনি ইমাম সাহেবের কাছে গিয়ে এই সমস্ত ঘটনা খুলে বললেন। ইমাম সাহেব সব শুনে ওই চাচার সাথেই চাচার বাড়িতে আসলেন এবং আরো 2-4 জন সহ ওই খালপাড়ে গিয়ে আশেপাশে খোঁজ করতেই সত্যি একটা ছোট্ট আম গাছের চারা রোপণ করা অবস্থায় পেলেন। তো আম গাছটাকে দেখার পর ইমাম সাহেব ওই জায়গাটাকে খুঁড়তে বললেন এবং আম গাছটাকে তুলে আনতে বললেন। ওইখানে যখন একজন গেল আম গাছটা খুঁড়ে আনতে, তখন একটা অদ্ভুত জিনিস দেখতে পেল। কিছুটা খোঁড়ার পর ওনার মাটির নিচে ছোট্ট একটা মাটির হাঁড়ি দেখতে পেলেন। আম গাছের ঠিক নিচেই ওই হাঁড়িটাকে সহ বাড়িতে নিয়ে আসলেন এবং বাড়িতে নিয়ে আসার পর ওই জিনিসটা ইমাম সাহেবকে ভালো করে পর্যবেক্ষণ করতেই ওইটার ভিতরে একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পেলেন। দেখা গেল ওই হাঁড়ির মধ্যে কিছু নখ, কিছু চুলের গুচ্ছ, তারপরে ছোট ছোট কাপড়ের টুকরো, এগুলো একটা পুটলি করা এবং ওই পুটলিটা হাঁড়ির ঠিক মাঝামাঝি অবস্থায় রাখা। আর তার সাথে 2টা ছোট কাগজ ছিল তাবিজ আকারে। ওই তাবিজগুলো খুলতে
মধ্যেই দেখা গেল একটা কাগজের মধ্যে আরবি অথবা উর্দু ভাষায় কিছু বিকৃত লেখা, আরেকটার মধ্যে বিকৃত একটা কিছু জিনিসের ছবি আঁকা। ইমাম সাহেব তখন বললেন যে এরকম নকশার মধ্যে নাকি শয়তানকে আহ্বান করা হয় এবং শয়তানের কাছ থেকে কিছু চাওয়া হয়। চাচা কোনোভাবে বিশ্বাস করতে পারছিলেন না যে ওনার বোন এই কাজ করতে পারে, কিন্তু এই কাজ করে ওনার লাভটাই বাকি, এই কথাই বারবার ওনাদের ফ্যামিলির সকলের মাথায় ঘুরতে থাকে। এক পর্যায়ে ইমাম সাহেব সবাইকে উদ্দেশ্য করে বলল, ওনার সাথে থাকা একটা ভালো জিন আছে, যিনি ভালো কাজে নিজেকে উৎসর্গ করে থাকেন, তবে ওনাকে ডাকার কিছু সময়সীমা থাকে। তো যেহেতু ওনাকে আগামী মঙ্গলবার ওনাকে ডেকে এই সমস্যার কথা ওনার কাছ থেকে জানতে পারবো আমরা। তো উনি ওই চাচাকে উদ্দেশ্য করে বললেন, আগামী মঙ্গলবার কিছু তাজা ফল এবং কিছু কাঁচা গরুর গোশত সংগ্রহ করে রাখার জন্য আরো অনেক জিনিস সংগ্রহ করে রাখতে বলেছিলেন। তারা অপেক্ষা করছিলেন মঙ্গলবারের জন্য। এরপর নির্ধারিত সময়ক্ষণ চলে আসে। ইমাম সাহেব ওনার বাড়িতে আসেন। বাড়িতে এসে ওনার বুদ্ধিমত্তা অনুযায়ী ওনাদের ঘরের মধ্যে আসন সাজানো হয় এবং ঘরের ঠিক মাঝে বড় একটি মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়, আর একটি ঝুড়িতে ওই ফল আর কাঁচা গরুর গোশত রাখা হয়। এরপরে ইমাম সাহেব সেই তার সাথে থাকা জিনটাকে আহ্বান করলেন। আহ্বান করার কিছুক্ষণ পরে দেখা গেল ঘরের মধ্যে থাকা মোমবাতিটা আপনা আপনি নিভে গেল। আর তখনই মনে হলো ঘরের চালের উপরে কোনো কিছু একটা এসে যেন ধুপ করে পড়লো, আর সাথে সাথেই মনে হলো ঘরের কোণার মধ্যে আওয়াজটা আবার ধুপ করে হলো। আর এই আওয়াজটা ঘরের ভিতরে হওয়ার সাথে সাথেই একটা সালামের শব্দ ভেসে আসলো। হুজুর তখন সালামের উত্তর নিয়ে বললেন, আপনি এসেছেন, আমরা আপনার সাহায্য প্রার্থী। তখন এই অদৃশ্য থেকে আবারও ভেসে আসলো যে, বলুন হুজুর, আপনার কি ধরনের সাহায্য দরকার? আমি আপনাকে সব ধরনের সাহায্য করতে রাজি। তখন হুজুর ওই জিনটাকে উদ্দেশ্য করে ঘরের একটা দিকে ওই জাদুর যে সামগ্রীগুলো ওগুলোর দিকে একটু এগিয়ে দিল। আসলে ঘরের বড় মোমবাতিটা নিভে গেল চাচার হুজুরের সামনে। ছোট্ট একটা বক্সের মধ্যে ছোট ছোট যে মোমবাতিগুলো ছিল ওইগুলো তখন নিভে যায়নি। আর ওই শব্দটা চাচার পিছন দিক থেকে ভেসে আসছিল। চাচা তাই ওই শব্দ শুনতে পেলেও শব্দের উৎস উনি চোখে দেখতে পারছিলেন না। ওই জাদুর সামগ্রীগুলো ওনার দিকে এগিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে ও পিছন থেকে আবারও শব্দ ভেসে আসলো। ওই জিনটা বলল, হুজুর, এই জাদুর উপকরণের মাধ্যমে একটা শিলা জিনকে আহ্বান করা হয়েছে। এই জিনটা ধ্বংসাত্মক এক নারী জিন, আর এই জিনটা খুব ইবলিশের হুকুমে কাজ করে। যতক্ষণ না তার মনের বাসনা পূরণ হয় ততক্ষণ পর্যন্ত এই শিলা জিন তার কার্যকলাপ চালিয়ে যেতে থাকে। এই জিনটা আরো বলে, এই কালো জাদু শুধু ওই বাচ্চাটার উপরেই প্রয়োগ করা হয়নি, চাচা চাচি দুজনের উপরেই কালো জাদু প্রয়োগ করা হয়েছে। তখন ওই বাচ্চাটাকে তো শিলাজিন নিয়ে গেছে, এখন এই চাচা চাচির পালা। আর এই জাদুর উদ্দেশ্য হলো এদের তিনজনের জান উৎসর্গ করে ওই শিলাজিনের কাছে বিশেষ সাহায্য প্রার্থনা করা। তখন হুজুর ওই জিনটাকে উদ্দেশ্য করে বললেন যে, তো এখন এই কালো জাদু কাটানোর উপায় কি? এখন এই জাদুটা কিভাবে কাটানো যায়? জিনটা তখন ওই হুজুরকে উদ্দেশ্য করে বললেন যে, এই কালো জাদু কাটানোর উপায় আমার জানা নেই। হুজুর তখন ওই জিনটাকে বললেন যে, কোনো না কোনো উপায় তো আছেই। তখন ওই জিনটা কিছু সময় চুপ করে থেকে বলল, হুজুর, আমার বংশের সবচাইতে প্রবীণ জিন, যার নাম সাকার জিন, সম্পর্কে আমার দাদা হয়তো বা ওনার কাছে এই বিষয়ে কোনো পরামর্শ থাকলেও থাকতে পারে। তখন হুজুর বললেন যে, তো যাও তুমি তার সাথে আলোচনা করে আসো। তখন ওই জিনটা কিছু সময়ের জন্য হুজুরের কাছ থেকে বিদায় নিলেন। এরপর প্রায় আধা ঘন্টা পরে আবার সেই টিনের চালের উপর ধূপ করে শব্দ, তারপরে আবার ফ্লোরের মধ্যে ধূপ করে শব্দ, আর তার সাথেই সালামের শব্দ ভেসে আসলো। হুজুর এবং ওই চাচা বুঝতে পারলেন জিনটা
আবারও এসে হাজির হয়েছে। হুজুর ওই জিনটাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, যে কোনো উপায় কি পেয়েছেন? আপনার দাদা কি এ বিষয়ে কোনো পরামর্শ দিতে পেরেছে? তখন ওই জিনটা অন্ধকারের মধ্যে আলোক রেখার মতো একটা পথ বলতে শুরু করলেন। জিনটা বলছে, এই শিলাজিন ইফরিত জিনের চেয়েও বেশি চালাক এবং ধ্বংসাত্মক, তবে শয়তানের শয়তানি তা পেরে ওঠে না। কোনো শয়তানি আল্লাহর সাথে নাফরমানি করে পেরে উঠবে না। একমাত্র আল্লাহই সর্বশক্তিমান এবং আল্লাহই পরম করুণাময়, অসীম দয়ালু। যাই হোক, এই শিলাজিনকে থামানোর একমাত্র উপায় আছে। এই শিলাজিনকে আহ্বান করার জাদুর সামগ্রী যদি ধ্বংস করে দেওয়া হয়, আসলেই একমাত্র তাকে থামানো যাবে। তখন ওই ইমাম সাহেব বলে উঠল যে, আপনার সামনেই তো দিয়েছি এই কালো জাদুর উপাদান, দেন আপনি সব ধ্বংস করে। জিনটি কথা শুনে বলে উঠল, হুজুর এই কালো জাদু তো কেবল একটা ছোট্ট অংশ। এই কালো জাদুর আরো একটি বড় অংশ রয়েছে, সেটাকে ধ্বংস করতে হবে, আর তখনই কেবল একমাত্র এই বিপদ থেকে উদ্ধার হওয়া সম্ভব। হুজুর তখন ওই জিনটাকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনি কি আমাকে এই কালো জাদুর উপাদান খুঁজে বের করতে সাহায্য করবেন? জিনটা তখন বলে উঠল, হুজুর এটা তো আমার পরম সৌভাগ্য, আপনার সাথে থেকে এরকম একটা নিকৃষ্ট কাজ আমরা ধ্বংস করব, তাও আল্লাহর ইচ্ছায়। এটা আমার পরম সৌভাগ্য। জিনটা তখন সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল, আমরা যতক্ষণ না পর্যন্ত এই কালো জাদুর বাকি অংশ উদ্ধার করতে সক্ষম হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। কারণ এই শিলাজিন আপনাদেরকে নানাভাবে মায়াজালে সৃষ্টি করে আপনাদেরকে ঘর থেকে বের করানোর চেষ্টা করবে। কারণ এই শিলাজিন ষড়যন্ত্রের দিক দিয়ে ইফরিত জিনের থেকেও বেশি শক্তিশালী। তাই সবাইকে আবারও বলছি, আপনারা কোনোভাবেই ঘর থেকে বের হবেন না। এই কথা বলার পরে হুজুর একটা কাজ করলেন, একটা বড় পাত্রে কিছু পানি পরে সবাইকে খেতে দিলেন এবং হুজুর বাড়ির বাইরে গিয়ে বাড়িটা পুরো চারপাশে বন্ধ করে আসলেন। এরপরে হুজুর ঘরে আসলে জিনের পরামর্শ মোতাবেক একটি কবজ আঁকলেন, একটি তাবিজের নকশা করলেন এবং এই তাবিজটা হুজুর ওই জিনের হাতে দিলেন। তখন ওই জিনটা বললেন, এই তাবিজটা নিয়ে আমি সারা গ্রাম ঘুরব এবং আমি যেখানে কালো জাদুর উপস্থিতির টের পাবো সেখানেই আমার এই হাতটা গরম হয়ে যাবে, আর এইভাবেই আমরা কালো জাদুর বাকি অংশটা খুঁজে বের করতে পারবো ইনশাল্লাহ। তো এই জিনটা বেরিয়ে পড়লো ওই কালো জাদুর বাকি অংশ খোঁজার উদ্দেশ্যে এবং তখনই ওই বাড়িতে কিছু ভয়ানক ঘটনা শুরু হতে থাকলো। বাড়ির আশেপাশে মনে হচ্ছে সমস্ত গাছগাছালি ভেঙে একাকার হয়ে যাচ্ছে। বাইরে থেকে মনে হচ্ছে ছোট্ট মেয়ের গলার কণ্ঠের আওয়াজ ভেসে আসছে, মা আমার অনেক কষ্ট হচ্ছে, তোমরা আমাকে বাইরে ফেলে রেখো না, বাইরে আসো, আমাকে নিয়ে যাও। এই কথা শুনে চাচি তো এক দৌড়ে বাইরে যাওয়ার উপক্রম। চাচা তখন চাচিকে ধরে বলছে, তুমি কোথায় যাও? তুমি কি ভুলে গিয়েছো আমাদের মেয়ে বেঁচে নেই? এটা আমাদের মেয়ে না, এটা সেই দুষ্ট জিন যে কিনা আমাদের জীবনকে নরক বানিয়ে দিতে এসেছে, যে কিনা আমাদের মেয়েকে কেড়ে নিয়ে গেছে। তুমি কি ভুলে গেছো? এটা একটা মায়াজাল, এটা দুষ্টু শিলাজিনের একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র, যে কিনা ইফরিত জিনের চাইতেও বেশি শক্তিশালী। ষড়যন্ত্রের দিক দিয়ে এই কথা শোনার পরে আর কেউ বাইরে বের হয় না। এরই মাঝে ওই হুজুরের সাথে থাকা জিনটা ফিরে এসে বলল, হুজুর আমি কালো জাদুর বাকি অংশটুকু কোথায় আছে সেটা খুঁজে পেয়েছি। হুজুর তখন বলল, কোথায়? দেন আমার কাছে দেন। জিনটা তখন বলতে শুরু করলো, হুজুর আমি যখন ওই গ্রামের পুরো অঞ্চলটা ঘুরে দেখছিলাম, তখন পশ্চিম দিকের বিলের দিকটা গেলেই আমার হাতটা গরম হতে থাকে, আমার হাতের কাগজটা তাবিজটা গরম হতে থাকে, আর তখনই আমি বুঝতে পারি কালো জাদুটা এখানেই আছে। তখন আমি ওই জায়গার আশেপাশে এবং মাটির নিচে সমস্ত জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু ওই কালো জাদুর বাকি অংশটা আমি পাইনি হুজুর। এই কথা শুনে হুজুর ওই যে প্রথম দিকে পাওয়া কাগজের টুকরোগুলো উনি ভালো করে লক্ষ্য করছিলেন। তখন ওই কাগজটা ঠিক মাঝখানে ছোট্ট এবং বিকৃত করে আরবিতে লেখা দেখতে পান। হুজুর তখন বলে উঠল, কুকুর
ওই জিনটা তখন বলে উঠলেন যে হুজুর, আমি ওই বিলের একটা পাশে একটা কুকুরকেও দেখতে পেয়েছিলাম, কিন্তু আমি ওই কুকুরটাকে পরীক্ষা করে দেখিনি। হুজুর তখন ওই জিনটাকে বলে উঠলেন, হয়তো ওই কুকুরটাকেই পরীক্ষা করলেই এই কালো জাদুর বাকি অংশটা পাওয়া যাবে। তখন ওই জিনটার সাথে সাথে ওই কুকুরের কাছে চলে যায় এবং কুকুরের শরীরে হাত রাখতেই তার হাতে থাকা সেই কাগজটা বা তাবিজটা গরম হতে শুরু করে। তখন ওই জিনটা কুকুরটার শরীরটাকে ভালো করে পরীক্ষা করতে গেলে দেখতে পায় কুকুরটার পায়ের মধ্যে অতি সুকৌশলভাবে একটি ছোট্ট তাবিজ ওইখানে বেঁধে রাখা আছে। ওই তাবিজটাকে উদ্ধার করে জিনটা তখন সাথে সাথে ইমাম সাহেবের কাছে চলে আসেন। ইমাম সাহেব এই তাবিজটাকে খুলে ভিতরে একটা ছোট্ট কাগজ দেখতে পান এবং এই কাগজটা খুলে দেখতে পান এর মাঝে একটা ভয়ানক এবং বিকৃত চেহারার অঙ্কন এবং কিছু রক্তের ছোপ ছোপ দাগ, আরো কিছু ছোট ছোট অক্ষর। এটা কি লেখা এটা হুজুর বুঝতে পারেন না, তবে হুজুর বুঝতে পারেন এটাই মূল সেই বাকি অংশটা। এই অংশটা তো হুজুরের আগের এবং পরের সকল অংশ ধ্বংস করেন ওই কালো জাদুর। এরপরে মূলত ওই চাচাকে হুজুর বলতে থাকেন, এই যে এই কালো জাদু, এই কালো জাদু করার পেছনে একটা মূল উদ্দেশ্য রয়েছে। এর উদ্দেশ্য হলো আপনার বোনের তো বাচ্চা নেই, আপনার বোন দীর্ঘ অনেক বছর বিয়ে হয়েছে, বাচ্চা না হওয়ার কারণে উনি এক প্রকার বাধ্য হয়ে এক তান্ত্রিকের কাছে যান। ওই তান্ত্রিক তার বোনকে বলেন যে এই কালো জাদু সম্পূর্ণ করতে হলে 3টা বলি দিতে হবে, এমনকি 3টা মানুষের বলি দিতে হবে। এই কথা শুনে আপনার বোন প্রথম দিকে এই কাজটা করতে রাজি হয়নি, কিন্তু এক পর্যায়ে যখন আশেপাশের মানুষের কথাবার্তা, তারপরে তার শ্বশুর বাড়ির কথাবার্তা এক পর্যায়ে সহ্য না করতে পেরে এই কালো জাদুতে উনি রাজি হয়ে যান। তবে ওনাকে বলা হয়েছে একই পরিবারের তিনজন সদস্যকে বলি দিতে হবে। তখন আপনার বোন আশেপাশের কারো কথা চিন্তা করতে না পেরে আপনাদের কথাই চিন্তা করে, কারণ আপনাদের সাথে তার ছোটখাটো দ্বন্দ্ব ছিল সম্পত্তি নিয়ে। আর একইভাবে ওনারও একটি দাবি, ওই যে কবিরাজের যে বলি দিতে হবে। তো সেই সব মিলিয়ে আপনাদের পরিবারের উপরে এই ভয়ানক এই শিলাজিনকে চালনা করা হয় আপনাদেরকে হত্যা করার উদ্দেশ্যে। ওই শিলাজিনকে আপনাদের জীবন উৎসর্গ করা হয়, আর এরই মাধ্যমে আপনার বোনের মনোবাসনা পূর্ণ হবে, আপনার বোন নাকি সন্তান লাভ করবে। এটাই ছিল মূল উদ্দেশ্য। এই কথা শোনার পরে ওই চাচা তো অজর ধারায় কান্না করতে থাকেন, কারণ এক মায়ের পেটের বোন, একই রক্তের বোন, তার সাথে এরকম একটা আচরণ করলো। যদিও বা এটার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই, কিন্তু এটা তো সত্যি, এটা তো বাস্তব, এটা চাচা বুঝতে পারছেন। এরপরে ওই বোনের সাথে এই চাচার সব রকমের সম্পর্ক ছিন্ন করেন এবং ওই চাচার পরিবারের থেকে ওই সমস্যা ওই হুজুরের তদবিরের মাধ্যমে সম্পূর্ণভাবে নির্মূল হয়। আর এরপর থেকে চাচা আর কখনো হাতে বাড়ি ফেরেন না। যদি কখনো ফেরার হয় তখন তাড়াতাড়ি দিনে দিনে ফিরে যান এবং এখন তারা ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। তাদের আরো একটি সন্তান হয়েছে, এখন তারা ভালো আছে। তো এটাই ছিল মূল ঘটনা। আশা করি লিসেনার্সদের ঘটনাটি ভালো লেগেছে। এই ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘটনাটি শেয়ার করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ঘটনাটি আপনাদের কেমন লাগলো।